আচ্ছা বন্ধুরা, আমাকে একটু বলো তো, তোমরা কি কখনো হাতি দেখেছো? তোমরা কি শিয়াল সামনাসামনি কখনো দেখেছো? সামনাসামনি যদি নাও দেখে থাকো, তোমরা কি কখনো এই দুটি প্রাণীর ছবি দেখেছো? হাতি দেখতে কেমন হয়? হাতি দেখতে অনেক বড় হয়। এর সামনে থাকে একটা শুঁড়, তার পাগুলো এত বড় বড়। স্থলে যেসব প্রাণী বসবাস করে তার মধ্যে হাতি সবচাইতে বড়। আজকে ক্লাসে আমরা যে গল্পটি পড়ব সেটির নাম হচ্ছে হাতি আর শিয়ালের গল্প। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুড় গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার, মেজাজটাও দারুণ তিরিক্ষি। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে যে সময়কালের কথা বলা হয়েছে সেটি অনেক অনেক আগের কথা। তখনও মানুষ বড় বড় দালান কোঠা বানাতে শুরু করেনি, তখনও তারা গাছপালা কাটতে শুরু করেনি, বন উজাড় করতে শুরু করেনি। তখন বনে দেখা যেত অনেক অনেক পশু পাখি। এরকমই একটি বনে বেশ শান্তিতেই পাখি আর প্রাণীদের দিনগুলো কাটছিল। একদিন কি হলো, তারা খেয়ে তাদের এই বনে একটা মস্ত বড় হাতি ঢুকে পড়ল। সকলেই তার বিশাল শরীর দেখে অবাক হয়ে গেল। পাগুলো দেখলো বটপাকুড় গাছের মতো মোটা। তোমরা নিশ্চয়ই বট গাছ দেখেছো। তোমরা কি জানো এর গুড়িটা অনেক মোটা হয়? ঠিক তেমনি হাতিটার পাগুলো খুবই মোটা, সুর অনেক লম্বা। হঠাৎ করে দেখলে মনে হয় যেন সুরটা গিয়ে আকাশে বুঝি ঠেকবে। তার গায়েও অনেক জোর। এই হাতিটি নিজের শক্তি নিয়ে তাই ভীষণ অহংকার। এর পরের অংশে দেখো বন্ধুরা, তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড এক হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি। তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল, তারা বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল মেদিনী। এখানে দেখো, মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অর্থাৎ এই যে হাতিটা বনে ঢুকেছে, সাথে সাথেই কিন্তু সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলল। সকলে তখন প্রস্তুত হচ্ছিল, যেহেতু তাদের বনে নতুন এক সদস্যের আগমন হয়েছে, সকলে মিলে নতুন সদস্যটিকে তারা বরণ করে নেবে। কিন্তু দুষ্টু হাতিটা কি করলো, গলা ফাটিয়ে প্রচণ্ড এক হুঙ্কার দিল। এই বনে তখন নিশ্চিন্তে পশু পাখি বসবাস করত। এরকম অরাজকতার পরিস্থিতি তারা তো আগে দেখেনি। তাই হাতিটার প্রচণ্ড গর্জন শুনে সকলেই ভয় পেয়ে গেল। পাখিগুলো ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। ইঁদুর, গুবরে পোকার দল, তারা বোঝার চেষ্টা করলো এই বনটিতে কি এমন ঘটল। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা, গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। অর্থাৎ দেখো, এই যে হাতিটা বনে প্রবেশ করলো, সে দেখলো তার মতো এত বড় শরীর কিংবা তার মতো এত শক্তিধর এই বনে আর একটিও নেই। এজন্য সে এমন ভাব করতে লাগলো যেন সেই বুঝি এই বনের রাজা। তার এই অহংকারী মনোভাব দেখে সিংহ হাতির কাছে আসতে ভয় পায়। বাঘ মামা অর্থাৎ বনের রাজা বাঘ, সেও হাতিটার কাছে ঘেঁষতে চায় না।
বনের সবাই ভীষণ ভয়ে আছে, কখন না হাতিটা কার কোনো ক্ষতি করে বসে। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। অর্থাৎ দেখো, এই যে হাতিটা অহংকারী ছিল, সে কিন্তু ভীষণ অত্যাচারীও ছিল। একবার সে করল কি, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আরেকবার ছোট্ট একটা পিঁপড়েকে মেরে ফেললো পায়ের তলায় পিষে। এরপর থেকে বনের কেউ হাতিটার ধারে কাছেও যেত না। এই অবস্থা দেখে হাতিটা নিজেকে আরো বেশি শক্তিশালী মনে করতে লাগলো। সে হয়ে উঠল আরো বেশি অহংকারী। বনের শান্তির পরিবেশ একেবারেই তখন নষ্ট হয়ে গেল। সবার মনেই ভীষণ দুঃখ, ভীষণ অশান্তি তাদের জীবনে। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। দিন আসে দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল। বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদীর সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, মুচকি শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে পুরো বনের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল, বনের শান্তি একেবারেই চলে গিয়েছিল, সকলের মনে ভীষণ দুঃখ। সবাই তাই একত্রিত হলো সিংহের গুহায়। সবাই চাইল এই পরিস্থিতির যেন একটা সমাধান করা হয়। সবাই মিলে সলা পরামর্শ করলো এবং দায়িত্ব দিল শিয়ালের কাঁধে। শিয়াল একদিন হাতির আস্তানায় এসে হাজির হলো। বড় করে একটা সালাম দিয়ে বলল, বনের পশুরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে হাতিকে তারা রাজা হিসেবে মেনে নেবে। কেননা হাতির মতো শক্তিশালী আর বড় প্রাণী এই বনে আর একটাও নেই। হাতি তো এই কথা শুনে মহা খুশি হয়ে গেল। সে বুঝতেই পারল না শিয়াল মনে মনে কি বুদ্ধি আটছে। সে ভাবল, সত্যিই বুঝি বনের অন্য পশুরা তাকে রাজা হিসেবে মেনে নিয়েছে। শিয়াল তখন করল কি, নদীতে ঝাঁপ দিল। বলল, নদীর অপর পারে অন্য পশুরা অপেক্ষা করছে, হাতিও যেন নদী পার হয়ে অপর পারে আসে। হাতি বুঝতেই পারল না এটা তাকে জব্দ করবার জন্য শিয়ালের একটা কৌশল। সে ভাবল, শিয়াল তো এই নদীটা খুব সহজে পার হয়ে যাচ্ছে, সে তো ভীষণ শক্তিশালী, শিয়ালের চাইতে অনেক বেশি গুণে শক্তিশালী সে, তাহলে সে কেন নদীটা পার হতে পারবে না? এই ভেবে নদীতে ঝাঁপ দিল সে। শেষ পর্যন্ত কি হাতিটা নদী পার হতে পারল? আমরা এখন সে কথাই জানবো। কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী! হাতিটা নদীর পানিতে পা দিল। অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনের শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধিন তাধিন। অর্থাৎ দেখো, এই যে শিয়ালের কথা শুনে হাতি নদীতে পা দিল, তখনই কি হলো, সে তলিয়ে যেতে থাকলো। কেননা সে তো ভীষণ ভারী, তার শরীরের অনেক ওজন। এই কারণে শিয়াল যত সহজে নদী পার হতে পারলো, হাতি কিন্তু সেটি পারল না।
হাতি আস্তে আস্তে তলিয়ে যেতে থাকলো। তখন সাহায্যের জন্য সে শিয়ালকে ডাক দিল। শিয়াল তখন বলল, এই যে এতদিন ধরে সে অত্যাচার করে এসেছে, বনের কাউকে সে শান্তিতে ঘুমাতে দেয়নি, এখন কি কেউ তাকে সাহায্য করবে? কেউ করবে না। বরং হাতিকে শাস্তি দেবার জন্যই তারা এই পরিকল্পনাটি করেছিল। শিয়ালের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বনের সকল পশু পাখি অত্যাচারী হাতি থেকে মুক্তি পেল। এখানে দেখো, এই গল্পটি কিন্তু আসলে একটি শিক্ষামূলক গল্প। এখানে আমরা দেখতে পেয়েছি হাতিটি ছিল অত্যন্ত অহংকারী এবং সে ছিল অত্যাচারী। আমরা এটা সকলেই জানি, অহংকার হচ্ছে পতনের মূল। তাই আমরা কখনোই কোনো বিষয় নিয়ে অহংকার করব না। এছাড়াও কারো উপরে আমরা কখনোই অন্যায়ভাবে অত্যাচার করব না। অন্যায়ভাবে অত্যাচার করলে জীবনে কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে তার শাস্তি পেতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের মূল গল্পটি কিন্তু এতটুকু পর্যন্তই। এবারে চলো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর সমাধান করবার চেষ্টা করি। দেখো, এখানে কিছু শব্দ লেখা আছে। এই শব্দগুলো দিয়ে আমরা এখন এই শূন্যস্থানগুলো পূরণ করব। প্রথমে দেখো, বিদ্যুৎ চমকালে ড্যাশ কেঁপে উঠে বলে মনে হতে পারে। এখানে আমরা বসাতে পারি যে শব্দটি, সেটি হচ্ছে মেদিনী। মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা দেখতে পাই হঠাৎ করে একটা আলোর ঝলকানি। 1 সেকেন্ডের জন্য আমাদের মনে হতে পারে পৃথিবীটা যেন কেঁপে ওঠে। এখানে সে কথাই বলা হয়েছে। এরপরে দেখো, নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ড্যাশ বাঁধিয়ে দিয়েছে। এখানে আমরা তুলকালাম কাণ্ড এই শব্দটি বসাতে পারি। তারপরে দেখো, ড্যাশ পতনের মূল। এই লাইনটি কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বলেছি। এখানে আমরা অহংকার শব্দটি বসাতে পারি। বনের সিংহ ড্যাশ দিলে মানুষের মনে ভয় জাগে। এখানে আমরা হুঙ্কার শব্দটি বসাতে পারি। তারপরে দেখো, ড্যাশ ওপারে কি আছে কেউ জানে না। এখানে বসাতে পারি আমরা যে শব্দটি, সেটি হচ্ছে দিগন্তের। অর্থাৎ লাইনটি দাঁড়াচ্ছে, দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। এই যে বন্ধুরা, আমরা সবগুলো শূন্যস্থান পূরণ করে ফেলেছি। চলো উত্তরগুলো এখন মিলিয়ে নেই। দেখো, আমাদের সবগুলো উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমি এখানে এই শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করে লাইনগুলো লিখে নিয়েছি। তোমরা চাইলে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখো, প্রথম শূন্যস্থানে বসবে মেদিনী শব্দটি, এরপরে হচ্ছে তুলকালাম কাণ্ড, তারপরে অহংকার, এরপরে বসবে হুঙ্কার এবং সবশেষে যে শব্দটি বসবে সেটি হচ্ছে দিগন্তের। আমাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে বন্ধুরা। সবশেষে দেখো, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। অমিত শক্তিধর কাকে বলা হয়েছে? বন্ধুরা, তোমরা কি আমার এই প্রশ্নটি উত্তর দিতে পারবে? আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে করে থাকো, অবশ্যই আমার প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এখানে আমরা বলতে পারি, অমিত শক্তিধর বলতে এখানে সিংহকে বোঝানো হয়েছে। বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি? বনের মধ্যে পশু পাখি সকলে খুব শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে একদিন ঢুকে পড়ে একটি হাতি। হাতিটি ছিল ভীষণ শক্তিশালী, তার গায়ে ছিল অনেক জোর, মেজাজটাও ছিল তিরিক্ষি। সে ছিল অহংকারী এবং অত্যাচারী। বনের ভিতর ঢুকে সে অন্য প্রাণীদের উপর অত্যাচার চালাতে থাকে। তাই বনে পশুদের উপর অশান্তি নেমে আসে। শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনে পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো। আমরা কিন্তু এখানে জেনেছি শিয়াল শেষ পর্যন্ত হাতিকে জব্দ করে এবং হাতির উচিত শিক্ষা দেয়। শিয়াল যদি হাতিকে শাস্তি না দিত, তাহলে বনে পশু পাখিরা অশান্তিতে তাদের জীবন কাটাতো। সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? শিয়ালকে বলা হয় ধূর্ত প্রাণী। শিয়ালের কিন্তু অনেক বুদ্ধি। সে নিজে বুদ্ধি খাটিয়ে হাতিকে জব্দ করবার একটা কৌশল বের করতে পারবে বলেই সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল। শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? শিয়াল একদিন হাতির আস্তানায় হাজির হলো। হাজির হয়ে সে বলল, বনের পশু পাখিরা সিদ্ধান্ত গ্রহণ করেছে হাতিকে তারা বনের রাজা হিসেবে মেনে নেবে। তবে তারা অবস্থান করছে সবাই নদীর ওই পারে। সে হাতিকে আমন্ত্রণ জানালো নদীর ওই পারে যাওয়ার জন্য। হাতি তো এ কথা শুনে মহা খুশি হয়ে গেল। সে বুঝতেই পারল না এটি আসলে শিয়ালের একটি কৌশল। শিয়াল নদীর সাঁতরে খুব দ্রুত পার হয়ে গেল। ওদিকে হাতি তো ভীষণ ভারী, সে তো সহজে পার হতে পারবে না নদী।
যেই মাত্র সে নদীতে পা দিল অমনি সে তলিয়ে যেতে থাকলো। আর এভাবেই সে তার কৃতকর্মের শাস্তি পেল। তারপরে দেখো অহংকারী ও অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয়। আমরা এই গল্পে জানতে পেরেছি হাতিটি ছিল অত্যাচারী এবং অহংকারী। অত্যাচারী এবং অহংকারীদের শেষ পর্যন্ত পতন হয়। তাহলে বন্ধুরা, এই গল্পটির মাধ্যমে আমরা একটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এবং সেটি হচ্ছে আমরা কখনোই জীবনে কোনো ক্ষেত্রে অহংকার করব না এবং কখনোই অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করব না। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।